যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে লিপ্ত, আমরা শৃঙ্খলতার সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় লং মার্চ টু সচিবালয়, লং মার্চ টু যমুনা এবং বোখা মিছিল, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল আমরা রেখেছি, মৌন মিছিল রেখেছি। আপনারা জানেন আমাদের উপদেষ্টা কার্যালয় থেকে একটা চিঠি ইস্যু হয়েছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে দ্রুত সেটা স্বীকৃতি এমপিওর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, এখন অব্দি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেটা ভ্রুক্ষেপ হয়নি, করেনি, এখন অব্দি সেই চিঠি বাস্তবায়ন করেনি। তারই পরিপ্রেক্ষিতে আমরা গত 10 তারিখে গত আন্দোলনে লং মার্চ টু সচিবালয় যমুনা রেখেছিলাম। আমরা যমুনাতে যাওয়ার পরে ওখান থেকে প্রশাসন 9-এর মোহাম্মদ নাসিরউদ্দিন সরোয়ার স্যারের উনি আমাদের আশ্বস্ত করেছেন যে 72 ঘন্টার মধ্যে আমরা আবার এই বিষয়টা দেখতেছি কিভাবে মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করানো যায়। দুঃখজনক বিষয়, এখন অব্দি সেটার বাস্তবায়ন আমরা পাইনি। আমরা এখনো সে আইনের প্রতি এবং দেশের রাষ্ট্রকর প্রধান উপদেষ্টাদের প্রতি শ্রদ্ধা রেখে এখন আন্দোলন চালিয়ে যাচ্ছি। যেহেতু আমরা রাস্তায় নেমেছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আমাদের দাবি 5টা, আমরা 5 দফা দাবিতে রাস্তায় নেমেছি। সেই 5 দফার ভিত্তিতে আজকে আমাদের প্রধান দফা একটাই, সারা বাংলাদেশের যতগুলো বিশেষায়িত বিদ্যালয় আছে সকল বিদ্যালয়গুলোকে অনতি দ্রুত, অনীতি সত্ত্বর স্বীকৃতি এমপি প্রদান করবেন। আপনারা জানেন যে একটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলি যে আবেদন করার পর 3 মাসের পর রেজাল্ট হয়, অথচ আমাদের এই আবেদনের পর 7 বছর চলে যাচ্ছে অনলাইন আবেদন করার পর। প্রত্যেকটা প্রাইমারি সেক্টর বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে 4টা ক্যাটাগরি হলে জাস্টিও প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ফুল ফিল আপ হয়ে যায়, এমপিও স্বীকৃতি এবং জাতীয়করণ পর্যন্ত চলে যায়। প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষার্থী, আপনার শিক্ষক কর্মচারী এবং জমি, এই 4টা জিনিস থাকলে মোটামুটি প্রতিষ্ঠান হয়ে যায়। আর আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়ের যে সেক্টরটা, এখানে 28টা কারিকুলাম আমাদের ফিল আপ করতে হয়েছে। আমরা সেই ফিল আপ করে অনলাইনে আবেদন করেছি, আমরা সার্থকভাবে সেটা করেছি। আমাদের মাননীয় সমাজ কল্যাণ দপ্তর থেকে সেই প্রতিষ্ঠানগুলো তাদের মাননীয় সমাজ কল্যাণের সচিব, অতিরিক্ত সচিব, সিনিয়র সচিব, যুগ্ম সচিব দিয়ে পরিদর্শন করে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে বাছাইকৃত অর্থাৎ পরিদর্শনকৃত আছে, সেই প্রতিষ্ঠানগুলো দিতেও তারা কাল বাহানা বা বিভিন্ন রকমের কালক্ষেপণ করতেছে। আমরা এই কালক্ষেপণের মধ্যে থাকতে চাই না। আমরা আগে নিজেদের অর্থায়নে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেছি, এখানে ব্যয়বহুল খরচ। কারণ একটা প্রতিবন্ধী বাচ্চাকে মা বাবা কখনো ওইভাবে সমাজের মূল স্রোতে বা পড়াশোনা আনতে চায় না। এই বাচ্চাদেরকে আমাদের গাড়ি দিয়ে নিয়ে আসতে হয়, তাদের খাওয়াইতে হয়, পড়াইতে হয়। এখন আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, পারতেছি না চালাইতে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা রেখেছি, আমরা হাতের কাজ করি, নকশি কাঁথা করি, ওয়াটার মিনার করি, আমরা প্যাকেজিং করি বা খিলাল তৈরি করি বিভিন্ন রকমের। তারপরে আপনার কাগজের ঠোঙা বানাই, শপিং ব্যাগ তৈরি করি, মিষ্টির খাপ করি, এইসব করে আমরা প্রতিষ্ঠান, সেলাই মেশিনের কাজ করি, এইসব করে প্রতিষ্ঠান মোটামুটি ভাবে চলমান রেখেছি। কিন্তু আর কতদিন? আমাদেরও তো পেট আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও সংসার আছে। আমরা ওই বাংলার একটা প্রবাদ আছে, পেটে গেলে পিঠে সয়। যদি আমার পেটে না থাকে আমি বাচ্চাদের নিয়ে কিভাবে চলবো? যেহেতু আমরা দায়িত্ব তুলে নিয়েছি, আমাদের এই দায়িত্ব 2009 নীতিমালায় আমরা এই দায়িত্বটা নিজেরা প্রতিষ্ঠান করি। কিন্তু 2019-এ সরকার নিজের কাছে দায়ভার তুলে নিয়ে প্রজ্ঞাপনের আলোকে আমাদের অনলাইনে আবেদন না, যেহেতু সরকার তুলে নিয়েছে নিজের কাছে, অর্থাৎ সরকারকে এই প্রতিষ্ঠানগুলো দিতে হবে। পরিদর্শন, যাচাই বাছাই সব ফর্মালিটি করেছেন। আমরা 28টা কারিকুলাম ফিল আপ করে সার্থক হয়েছি। সুতরাং আমাদের প্রতিষ্ঠানগুলো কোনো রকমের কোনো কমতি নাই, প্রতিষ্ঠানে কোনো গ্যাপ নাই। এই প্রতিষ্ঠানগুলো অনতি বিলম্বে অতি সত্বর যেন স্বীকৃতি এমপি প্রদান করেন, এই এখন যে উপদেষ্টা মহল আছে তাদের কাছে আমাদের নির্দেশনা। আর আমাদের আগামী কালকে লং মার্চ টু সচিবালয় রেখেছি। আমরা প্রয়োজন হলে আমাদের এই লং মার্চের মধ্যে দিয়ে সচিবালয় ঘেরাও করে আমরা আমাদের দাবি আদায় করে দেব। না হলে যে আমরা একটা কথা মাথায় রাখবেন যে পরিবারের অভিভাবক বাবা মা, ছেলে মেয়ে যখন দায়িত্বভার নিতে না পারে, বাবা মাও কিন্তু একসময় এর প্রশ্নের জবাবদিহিতায় আসতে হয়। ওইরকম উপদেষ্টা মহলকে রাখতে হবে যে আপনারা আমাদের উপদেষ্টা, আপনারা আমাদের অভিভাবক। আপনার ছেলে মেয়েকে না খেয়ে রাস্তায় শুয়ে রাখবেন 43 দিনে, মনে রাখবেন সন্তান কিন্তু বেয়াদবি করতে দ্বিধাবোধ করবে না যদি পেটের ক্ষুধা বা আপনার দায়িত্বে ঘোরফের হয়। আপনি সেই অভিভাবক সেক্টরে থেকে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আপনার এই সন্তানেরা রাস্তায় বসে, আপনি এসি করা রুম থেকে আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন, আন্দোলন করতেছে, আপনি কানে নেবেন না, এটা হয় না। আপনার দেশের নাগরিক, আমরা কিন্তু বাইরের না, আমরা রোহিঙ্গা না, আমরা এই দেশের নাগরিক, এই দেশের ছেলে মেয়ে, এই দেশে আমাদের শিক্ষাস্থান, বাসস্থান, কর্মস্থান। আমরা সেই দেশের নাগরিক হয়ে আমাদের কর্মের বেতন মিলবে না। আপনি দেখেছেন কোথাও যে কোনো রাষ্ট্রে, এই সারা বাংলার বা বিশ্বে
কোন দেশে আছেন চাকরি আছে, কর্মের বেতন নাই, এমনটা আছে? আমার বাংলাদেশে সেটা আছে, তাও আমার শিক্ষকদের সাথে সেটা করা হচ্ছে। এরকম বৈষম্যতা মেনে নেওয়া যায় না, এরকম দৈন্যতা মেনে নেওয়া যায় না। আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চেয়েছি। যারই গণ অভ্যুত্থানের, তো আপনার 24 অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে এটা হওয়ার কথা ছিল না। 24 অভ্যুত্থানের পরে, জুলাই বিপ্লবের পরে শিক্ষকরা রাস্তায় আসবে এটা জাতি আশা করেনি, তারপর আমাদের আসতে হয়েছে। অর্থাৎ এখনো সে বিনির্মাণে বাংলাদেশ হয়নি, এখনো বাংলাদেশ সেই বৈষম্যের মধ্যে রয়েছে। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ এবং নির্দেশনা আমরা চাচ্ছি যে দ্রুত যেন এই শিক্ষকদের রাস্তায় থেকে তাদের সসম্মানের দাবিগুলো মেনে নিয়ে তাদের কর্মসংস্থানে ফিরে যেতে দেন। তারা রাস্তার পাত্র নয়, আন্দোলনের পাত্র নয়, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে আগের মতো শিক্ষার আলোড়ন ছড়াতে চায়, সেই প্রাণের শিক্ষার্থীদের নিয়ে হাসি মুখে হাস্যজ্জ্বল ভাবে শিক্ষাদান করতে চায়। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা দ্রুত প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি পেয়ে আমাদের সসম্মানে ফিরে দিবেন কর্মসংস্থানে।